যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মাত্র কয়েক ঘন্টার মধ্যে অপরিশোধিত তেলের দাম কমেছে 14% বেশি। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $94.66, যা আগের তুলনায় 14.61% কম। এছাড়া যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 17% কমে ব্যারেল প্রতি $95.68 নেমে এসেছে। এশিয়ার শেয়ার বাজারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই প্রায় 5% বেড়েছে, আর সাউথ কোরিয়ার কোসপির সূচক 6% পর্যন্ত বাড়ায়। লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে হয়। 2023 সালের পর সর্বোচ্চ বাজার এমন অস্থির হয়ে ওঠার কারণ। দর্শক, ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে এবারে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত সুমা। ইশরাত সুমা, আপনাকে স্বাগত। একটু জানাবেন যে এই যে যুদ্ধবিরতি হলো, সেগুলোতে কোন কোন শর্ত রয়েছে? রোজাহাত, আপনাকে ধন্যবাদ। প্রথমেই বলে রাখি যে দীর্ঘ 40 দিনের পাল্টা হামলার পর আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি 15 দিনের যুদ্ধবিরতিতে, অর্থাৎ অস্থায়ী একটি যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছে এবং এখানে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ছিল। পাকিস্তান তাদেরকে অস্থায়ী একটি যুদ্ধবিরতির রূপরেখা পাঠিয়েছে এবং তাতে হচ্ছে গিয়ে কিছু শর্ত সাপেক্ষে ইরান কিছু শর্ত রেখেছে। সেই শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই হচ্ছে গিয়ে রাজি হয়েছে যুদ্ধবিরতিতে এবং এই 15 দিনের যুদ্ধবিরতিতে কালকে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে তিনি ইরানের ওপর হামলা, বোমাবাজি এসব তিনি বন্ধ রাখবেন এবং ইরান বলেছে যে তারা হরমুজ প্রণালী খুলে দিবে এবং হরমুজ প্রণালী খুলে দিলে সকল হচ্ছে গিয়ে পণ্যবাহী জাহাজ যাতায়াত শুরু হবে। আমরা দেখেছিলাম যে এই হামলাতে দীর্ঘ যে 40 দিনের সংঘাত, সেই সংঘাতগুলোতে আমরা দেখেছিলাম যে বেশ কিছু কিন্তু অনেক ক্ষতি হয়েছে। যেমন ইসরায়েল ইরানে হামলা করেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে এবং ইরান হচ্ছে গিয়ে আরব দেশগুলোতে হামলা করেছে। বিশ্ববাজারে তেলের অনেক দাম বেড়ে গেছে। এই হামলার এই আলোচনা যে শুরু হয়েছে, এই পাকিস্তান যেটা বলছে যে আগামী শুক্রবার অর্থাৎ 11 এপ্রিল হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরান আশা করা হচ্ছে যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শান্তি আলোচনায় বসবে এবং সেখানে কিছু সমঝোতা হওয়ার আশা করা হচ্ছে। তবে ইরান এই আলোচনায় বসার জন্য কিন্তু বেশ কিছু 10টি শর্ত দিয়েছে। শর্তগুলো আমি যদি আপনাকে একটু সংক্ষেপে বলতে চাই যে ইরান কিন্তু হরমুজ প্রণালী, অর্থাৎ আন্তর্জাতিক তেল পরিবহনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ, সেই হরমুজ প্রণালীর একচ্ছত্র আধিপত্য তারা কিন্তু দাবি করেছে এবং এতদিন হরমুজ প্রণালীতে যে পরিমাণ হচ্ছে গিয়ে পণ্যবাহী জাহাজ বা তেলবাহী জাহাজগুলো চলাচল করতো, সেখানে কিন্তু কোনো রকমের কোনো টোল বা ফি আদায় করা হতো না। তবে এখন এই যুদ্ধের পর থেকে এখন ইরানের হচ্ছে গিয়ে সব থেকে প্রধান দাবি হচ্ছে তারা হরমুজ প্রণালীতে ওমানের সাথে সমন্বয় করে একটি টোল আদায় করবে। একটা নির্দিষ্ট পরিমাণ ফি প্রত্যেকটি দেশের কাছ থেকে আদায় করা হবে। এছাড়া ইরান আরও দাবি করেছে যে মধ্যপ্রাচ্যের সকল দেশ থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে হবে এবং মধ্যপ্রাচ্যের যে কাতার ও তারপর হচ্ছে কুয়েত, সৌদি আরব, এইসব দেশগুলোতে যে মার্কিন ঘাঁটি রয়েছে বা মার্কিন সেনাদের যে সমস্ত অবকাঠামো রয়েছে, সেখান থেকে মার্কিন সেনাদের এবং সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। মার্কিন সেনাদের কোনো অবস্থানই থাকা যাবে না। এছাড়া আমরা আরও দেখতে পেয়েছি যে ইরান হচ্ছে গিয়ে আরও যে দাবি করেছে যে ইরানের যে সমর্থিত গোষ্ঠীগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, ইয়েমেন ভিত্তিক রয়েছে হিজবুল্লাহ, ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহী রয়েছে, এছাড়া লেবানন ভিত্তিক হিজবুল্লাহ রয়েছে বা গাজাতে যে হামাস রয়েছে, তাদের উপর কোনো হামলা চালানো যাবে না। ইরান এটা দাবি করেছে যে তাদের উপর কোনো রকমের হামলা চালানো যাবে না। এছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বা হচ্ছে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞাগুলো হচ্ছে গিয়ে ইরান সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং তারা বলছে যে ইরানের উপর পরমাণু বিষয়ক যে সমস্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে সমস্ত নেতিবাচক বিষয় রয়েছে, সেই সমস্ত নেতিবাচক বিষয়গুলো বা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে এবং বিভিন্ন দেশে যে ইরানের সম্পদ ফ্রিজ করে রাখা হয়েছে, সেই সম্পদগুলোকেও মুক্ত করে দিতে হবে, ইরান এই দাবিটা করেছে। ইরানের আরও কিছু শর্ত রয়েছে, সেখানে শর্তগুলো রয়েছে হচ্ছে গিয়ে যে আমরা দেখেছি গত বছর জুনেও কিন্তু 12 দিনের একটা সংঘাত হয়েছিল ইসরায়েলের সাথে ইরানের এবং এবং আমরা যে টানা 40 দিনের একটা যুদ্ধ দেখলাম, ইরানের কিন্তু বেশ ক্ষতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে দাবি করেছে যে ইরানের হাজার হাজার অবকাঠামোতে তারা হামলা চালিয়েছে, ধ্বংস করা হয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের যে সর্বোচ্চ নেতা সহ অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মেরে ফেলা হয়েছে। তো এই সমস্ত ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এছাড়া আরও বিষয় রয়েছে যে ইসলামাবাদে সেই সমস্ত ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।
জি, ইশরাত শর্মা, আরেকটি বিষয়ে আমরা দেখলাম যে ট্রাম্পের আলটিমেটামের পর হঠাৎই একটা নাটকীয় মোড় নিয়ে এই যুদ্ধবিরতি শুরু হলো। তো আপনার কি মনে হয় আসলে এই যুদ্ধবিরতির পেছনে কোন কোন বিষয়গুলো বেশি কাজ করছে? আমরা আপনাকে শুরুতে বলে রাখি, আমরা দেখেছিলাম যে গতকাল মঙ্গলবার কিন্তু আমরা দেখেছিলাম ট্রাম্প বেশ হুমকি দিয়েছিলেন যে ইরানি সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়া হবে। অর্থাৎ ট্রাম্প একটি টুইট করেছিলেন যে ইরানি সভ্যতা নিশ্চিহ্ন করে দিবেন। সারা বিশ্ব জুড়ে কিন্তু আলোড়ন পড়ে গিয়েছিল যে উনি কি পরমাণু হামলা চালাতে যাচ্ছেন কিনা। তার কিছুক্ষণ পরেই দেখা গেল যে ট্রাম্প বলেছেন যে 15 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে একটি হুমকি থেকে কিভাবে যুদ্ধবিরতি? তাহলে এখানে আসলে তেলের বাজার বা বিভিন্ন উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতা, পাকিস্তানের মধ্যস্থতা এখানে অনেক বড় কাজ করেছে। এবং আমরা দেখেছিলাম যে তেলের বাজার কিন্তু এই 1 মাসের সংঘাতে কিন্তু তেলের বাজার প্রচণ্ড টালমাটাল অস্থির হয়ে গিয়েছিল এবং পুরো বিশ্ব কিন্তু এর একটা ভোগান্তিতে পড়েছিল। তেল আসতে পারছিল না, বিভিন্ন দেশ হচ্ছে গিয়ে তারা ভোগান্তিতে পড়েছিল। অনেক দেশ আমরা দেখেছি ফিলিপিন্সে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছিল, মানুষ হেঁটে হেঁটে তারা যাতায়াত করছিল। এছাড়া এখানে এবং ইরানে যতবার হামলা হয়েছে, ইরান কিন্তু হচ্ছে গিয়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে মার্কিন অবকাঠামো এছাড়া তেল গ্যাস ক্ষেত্রে অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। অর্থাৎ দেখা যাচ্ছিল যে এখানে হচ্ছে গিয়ে পুরো একটা বিশ্ব হচ্ছে গিয়ে একটা বৈশ্বিক ব্যবস্থা, বৈশ্বিক সরবরাহ ব্যাহত হচ্ছিল এবং মানুষের জীবনে নানা ভোগান্তি কাজ করছিল। এবং ট্রাম্প যদি তার টুইট অনুযায়ী একটা আরও ইরানে হামলা করতো বা একটা কোনো বড় বিপর্যয় ঘটতো, তাহলে কিন্তু দেখা যেত পুরো বিশ্ব স্থবির হয়ে পড়তো। যে কারণে উপমহাসাগরীয় দেশগুলো বা পাকিস্তানের নেতারা তারা তোড়জোড় করে একটা ট্রাম্প এবং ইরানের কাছে একটা যুদ্ধবিরতির রূপরেখা পাঠায় এবং ইরানকে বলা হয় যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যে একটা রূপরেখা পাঠানো হয়। এবং ইরান যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই কিন্তু বেশ মধ্যস্থতা করা হয়েছে। চীন, পাকিস্তান, তারপর হচ্ছে গিয়ে কাতার, এই দেশগুলো একটা মধ্যস্থতা করেছে এখানে যে তারা পরিস্থিতি যদি আরো দীর্ঘ হয়, এই যুদ্ধ যদি আরো দীর্ঘ হয়, পরিস্থিতি যদি আরো জটিল হয়, তাহলে কিন্তু সবকিছু সরবরাহ ব্যবস্থা একদম স্থবির হয়ে যাবে, পুরো বিশ্ব কিন্তু স্থবির হয়ে যাবে, পণ্যের দাম, মূল্যস্ফীতি সব দেশেই বেড়ে যাবে। শুধু যে যুদ্ধ করছে সেই দেশগুলো না, প্রত্যেকটা দেশই কিন্তু হচ্ছে গিয়ে ভোগান্তিতে পড়তে হবে। অলরেডি কিন্তু অনেক দেশ ভোগান্তিতে পড়ছে, যে কারণে হচ্ছে গিয়ে অন্যান্য দেশ মধ্যস্থতা করে এই যুদ্ধবিরতিটার করেছেন উঝাল। আপনি একটু আগেও যেটি বলছিলেন যে এই স্থগিতাদেশের একটি প্রধান শর্ত হচ্ছে ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। তো আপনার কি মনে হয় আসলে এই নৌরুট কি আগের অবস্থায় ফিরতে পারবে? না, এই নৌরুট কখনোই আর আগের অবস্থায় ফিরতে পারবে না। যুদ্ধের আগে দিয়ে কিন্তু হরমুজ প্রণালী কিন্তু একদম যাতায়াত ফ্রি ছিল। হরমুজ প্রণালী হচ্ছে কি, আপনাকে শুরুতে আমি একটু বলে রাখি যে হরমুজ প্রণালীর এটা কি। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা নৌপথ। এবং এই নৌপথ দিয়ে কিন্তু বিশ্বের 20% তেল সরবরাহ করা হয় এবং জাহাজ এই পথ দিয়ে চলাচল করে এবং এশিয়া ভিত্তিক দেশগুলোতেই কিন্তু বেশিরভাগ তেল আসে এই পথ দিয়ে। তো আগে যখন জাহাজগুলো যাতায়াত করতো তখন কিন্তু কোনো ধরনের ফি বা টোল দেওয়া লাগতো না এবং তারা চলে আসতো, কিন্তু এখন কিন্তু আর পরিস্থিতি ভিন্ন নেই। ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইরানকে কিন্তু এই ক্ষয়ক্ষতি থেকে উঠতে হবে। এছাড়া আমি একটু বলে রাখি যে ইরান কিন্তু যুদ্ধের আগে থেকেই ব্যাপক মূল্যস্ফীতিতে ভুগছিল। তাদের দেশে কিন্তু এই বছরের শুরুতে এবং গত বছরের শেষেও কিন্তু বিক্ষোভ হয়েছে। তো ইরান এখন স্বাভাবিক চেষ্টা করবে যে তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার। তারা বলেই দিয়েছে যে হরমুজ প্রণালীতে এখন যেই জাহাজ যাবে, সে ইরানের যে রেভলিউশনারি গার্ড কর্পস রয়েছে IRGC, তাদের অনুমোদন লাগবে, একটা নির্দিষ্ট পরিমাণ ফি ধরা হবে এবং এই টোলটা নেওয়া হবে হচ্ছে ওমান নেবে এবং ইরান নেবে। IRGCর কাছে আগে থেকে আবেদন করতে হবে। IRGC যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে সেই জাহাজটা একটা নির্দিষ্ট পরিমাণের একটা ফি দেবে। ফি দেওয়ার পর সেই জাহাজটা পার হতে পারবে এবং এই অর্থটা ইরান নেবেই হচ্ছে গিয়ে তাদের পুনর্গঠনের কাজে। যেহেতু ইরানের অনেক ক্ষতি হয়েছে, ইরানের হাজার হাজার অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল, ইরানের বেসামরিক বা তেল গ্যাস ক্ষেত্রে অনেক কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ইরানের যেহেতু এখন পর্যন্ত তারা আর্থিক একটা মূল্যস্ফীতির মধ্যে রয়েছে, স্বাভাবিকভাবে ইরান চেষ্টা করবে এই অর্থটা আদায় করার। সো হরমুজ প্রণালী আগের অবস্থায় কখনোই ফিরতে পারবে না। এখন থেকে যেই জাহাজ যাবে সেই জাহাজকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ দিতে হবে, একটা টোল দিতে হবে এবং টোলটা হচ্ছে ইরান তার নিজস্ব যুদ্ধের পুনর্গঠনে ক্ষয়ক্ষতির পূরণে কাজে লাগাবে।
জি সুমা, আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে যুদ্ধবিরতি নিয়ে শুক্রবার ইসলামাবাদে একটি আলোচনা হওয়ার কথা। তো বলতে গেলে মাঝে রয়েছে আর একদিন। সেখানে স্থায়ী চুক্তির বিষয়ে কতটা আশা করা যেতে পারে আপনি মনে করেন? এখানে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের উপর বিষয়টাই করছে, এবং ট্রাম্প হচ্ছে গিয়ে এমন একজন মানুষ, তার উপর কিন্তু ভরসা করা যায় না, কারণ তিনি একটা কথা বলেন, করেন আরেকটি কাজ। এই বিষয়টা আমরা দেখেছি যে ট্রাম্প টুইট করলেন একটা, করলেন আরেকটা কাজ। ট্রাম্প আমরা এই যুদ্ধের শুরু থেকে দেখেছি ইরান ধ্বংস করে দিব, ইরান গুড়িয়ে দিব, ইরানকে আমি একদিনের আলটিমেটাম দিলাম, অনেক কিছুই বলেছেন, হামলাও করেছেন, কিন্তু দিন শেষে তিনি কিন্তু আবার দেখা যাচ্ছে ঘুরে গেছেন। ট্রাম্পের উপর ভরসা করা যায় না, এবং ইরান যে শর্তগুলো দিয়েছে, যুক্তরাষ্ট্র সেই শর্তগুলো আসলে কতটুকু মানবে বা কতটুকু মানতে পারবে সেটাই কিন্তু মূল বিষয়। এখানে কিন্তু ইরান কিন্তু বলেছে যে তাদের যুদ্ধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতি কিন্তু পুরোটাই হচ্ছে গিয়ে যারা ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে বহন করতে হবে। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হচ্ছে গিয়ে হামলা করেছে, তাদের ক্ষয়ক্ষতি করেছে, তাদের লক্ষ্যই ছিল হচ্ছে ইরানকে তাদের থেকে পিছিয়ে দেয়া, ইরানকে বহুগুণে পিছিয়ে দেয়া। এখন যদি তারা আবার পুনর্গঠনে ক্ষয়ক্ষতি বহন করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের হামলার উদ্দেশ্য পূরণ হলো না। সো এটা এখন সম্পূর্ণ ভবিষ্যতের বিষয়, যে দেখা যাক যে ট্রাম্প যতটুকু বলে তিনি ততটুকু করেন কিনা। তিনি আপাত দৃষ্টিতে হচ্ছে গিয়ে একটি দীর্ঘস্থায়ী সংঘাত থামানোর জন্য তিনি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র রাজি হয়েছেন, কিন্তু তিনি আসলে কতটুকু হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতির জন্য রাজি হবেন সেটাও দেখার বিষয়। এছাড়া আমরা দেখেছি যে এই যুদ্ধ নিয়েও কিন্তু দুই পক্ষই দাবি করছে আমরা যুদ্ধের বিজয় হয়েছি। ট্রাম্প কিন্তু যুদ্ধবিরতির পর এসে বলছেন যে ইরানের শর্ত মানার পরও কিন্তু তিনি বলছেন যে আমরা যুদ্ধে বিজয়ী হয়েছি। এছাড়া আরেকটি বিষয় রয়েছে নেতানিয়াহুর উপর কোনোভাবেই কিন্তু ভরসা করা যায় না। আমরা গাজার বিষয়টি দেখেছিলাম যে গাজাতে কিন্তু নেতানিয়াহু বহুবার যুদ্ধবিরতি চুক্তি করেছে, কিন্তু চুক্তি যখন হচ্ছে একদিক থেকে চুক্তি সই হচ্ছে, আরেক দিক থেকে কিন্তু সে গাজার উপর বোমা মারছে। এবং আমরা কালকেও দেখেছি যে যখন ট্রাম্প বলছে যে যুদ্ধবিরতি ঘোষণা করেছি, ইসরায়েল কিন্তু ঠিকই ইরানে হামলা করেছে। সো স্থায়ী যুদ্ধবিরতি কতটুকু হবে সেটার বিষয় এখনই বলা যাচ্ছে না বা আশা প্রকাশ করা যাচ্ছে না। সম্পূর্ণই এখন সামনে কি হবে, ইরান কতটুকু ছাড় দেবে বা যুক্তরাষ্ট্র কতটুকু ছাড় দেবে, এটা সম্পূর্ণ ভবিষ্যতেই দেখা যাবে। নুজহাত। সুমা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সরাসরি কথা বলছিলেন দীপ্ত বার্তা কক্ষ থেকে ইশরাত সুমা।